করে দিয়েছি, আমরা অনেককে নিউজ পেপার পড়া বন্ধ করে দিয়েছি। ওইসব দুর্বৃত্ত পলিটিশিয়ান মন্ত্রীদের পোস্টার যখন ঝুলে থাকতো চোখ বন্ধ করে নিতাম, বিকজ ফিল ডিসগাস্ট অ্যাট দিস প্লেসেস। আমাদের ভেতর থেকে সম্মান কেন এক ধরনের ঘৃণা, অবজ্ঞাওনা, ঘৃণা জন্মাতো। তো এই লোকেরাই কি আবার সে যে দলই হোক না কেন, ঠিক আছে, একটা দল বাদ গেল, অন্য যে দলগুলো আছে ওইখান থেকে কি আবার আসবে এরা? তাহলে যে এত রক্ত গেল, এত মানে পঙ্গু হলো আমাদের শিশুরা, কিসের জন্য হলো? এই প্রশ্নগুলো আমাদেরকে অ্যানালিটিক্যালি করতে হবে। আচ্ছা, এখন এই যে ছাত্রদেরকে ওরা কি করেছিল? পেটুয়া বাহিনী, গুন্ডা বাহিনী করেছিল, যেখানে ছাত্ররা শিক্ষা পাবে, এক দল ছাত্রকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। ছাত্ররা তো নিরীহ, ওদেরকে দুর্বৃত্ত করা হয়েছে। এই রাজনীতি, নট দ্যাট ছাত্র রাজনীতি আমরা বন্ধ করব, কিন্তু ছাত্রকে দুর্বৃত্ত করা যাবে না। এই রাজনীতি কিছু মূল ডিমান্ড আমাদেরকে করতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে পুলিশ। পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। পুলিশ তো আমরা সবাই জানি যে পুলিশকে একটি যেটাকে বলে যে মানে পোষা কুকুরের বাহিনীর মতো কিন্তু সরকারগুলো ব্যবহার করত, এবং শুধু সরকার না, দলের প্রতিনিধিগুলো ব্যবহার করত, দলের লোকেরা ব্যবহার করত। এদেরকে কি আমরা সরকার বলবো? যেমন তুষার ভাই, আমরা প্রেস হচ্ছে, যেমন ধরেন একজন মন্ত্রী অথবা একজন এমপি, সে কিন্তু পুলিশকে ইউজ করতো। আমরা কি বলবো যে এটা সরকার ইউজ করছে? সে নিজের পার্সোনাল গেইনের জন্য ইউজ করতো। সমস্ত ডিসিপ্লিন, সমস্ত সরকারি প্রোটোকল ভেঙে এটা ব্যবহার করা হতো, এবং এরা অপরাধীরা এবং পুলিশ মিলে জনগণের রক্ত চুষত। তো এখন আমাদের পুলিশকে ছিছি তো আমরা অনেক বলেছি, এখন পুলিশকে কিভাবে সংস্কার করতে হবে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি পয়েন্ট, যে পুলিশে যখন দুর্নীতি অনেক বেশি ঢুকে গেছে, তখন তার অন্য অন্য বাহিনী করা হয়েছে, তৈরি করা হয়েছে, যেমন র্যাব, এসএস ফোর্স, কি বাহিনী। কিন্তু পেশি শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে কখনো ক্রাইমকে রুদ্ধ করা যায় না। ক্রাইমকে বন্ধ করতে গেলে সিস্টেমকে শুদ্ধ করতে হবে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের কোনো আইন লিখিত ছিল, আইন লিখিত আছে, কিন্তু বাস্তবে কিন্তু আইন নাই, তাই তো? যেখানে এনফোর্সমেন্ট নাই সেখানে আইন নাই। আইন লিখিত আছে। আমাদের যারা শিক্ষিত, সুশিক্ষিত, বা যারা এক একটা পদে আছে, যারা মেধাবী, তাদের উপর সাধারণ এই পর্যায়ে চলে গেছিল, সাধারণ জনগণ যারা দুর্বৃত্ত, অনেক মানুষ হাসতো, আমাদের উপর হাসাহাসি হতো যে আপনারা তো, আপনাদের তো কোনো পেশি শক্তি নেই, আপনারা শুধু ডিগ্রিধারী, আপনারা শুধু শিক্ষিত। আচ্ছা, আর আরেকটা আমি খুব তাড়াতাড়ি কভার করছি, সংবিধানের ব্যাপারে অলরেডি বলে দিয়েছি, যে আরেকটা হচ্ছে যে সাধারণ ভোটে সংবিধান চেঞ্জ করার যে একটা মানে চলে আসছিল, শক্তি চলে আসছিল, সেটা দিয়ে হবে না। সংবিধানকে সংস্কার করতে গেলে রেফারেন্ডাম লাগবে। আচ্ছা, আর তারপর আমাদের অনেক মানুষের এই ধরনের একটা আইডিয়া হয়ে গেছিল যে সব কিছুর, যেমন আমাদের তুষার ভাইও বললেন, এটা উনি না, অনেকেই মনে করেন, একটা অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। কিন্তু এইভাবে আসলে ঘটনাগুলো ঘটে না। মৃত্যুদণ্ড যখন আপনি একটা লোককে দেবেন, সে আইনজীবী ধরবে, দেশ ছেড়ে পালাবে, ঘুষ দিবে, তাকে তো তার প্রাণটা বাঁচাতে হবে। বাট এখানে ব্যাপারটা হচ্ছে, যারা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছে, আপনি আমেরিকান সরকারকে দেখেন কত চালাক ওরা। যখন এই টাকাগুলো ওরা কিন্তু জানে যে ওদের দেশে কিন্তু হাজার হাজার কোটি টাকা, ওরা চুপ ছিল, ওরা কিচ্ছু বলেনি। যখন টাকাগুলো এসে গেছে, তখন ওরা এই লোকদেরকে বলছে, এই তুমি তো দুর্বৃত্ত। হয়তো তারা ওই মানে এগুলো, বাড়িঘরগুলো হয়তো বাজেয়াপ্ত করে নিবে, ওদেরকে দেবে না। কিন্তু আমাদেরকে করতে হবে, আমাদেরকে এই সরকার, বিদেশি সরকারকে বলতে হবে, এটা আমাদের টাকা, আপনাকে এই টাকাটা ফেরত দিতে হবে। দরকার হলে বাড়িঘরগুলো বিক্রি করে আমাদেরকে টাকা, এটা আমাদের জনগণের দাবি হতে হবে।
এবং অবশ্যই ওই যারা দুর্বৃত্ত, মৃত্যুদণ্ডটা কোনো সাজা না, দুর্বৃত্তদেরকে দেশে ফেরত আনতে হবে এবং প্রপার শুনানি দিয়ে তাদের সাজা হতে হবে। এটা হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি তুষার ভাই, এটাই ছিল আমার বক্তব্য। হ্যাঁ, এটাই ছিল আমার বক্তব্য। এই কথাগুলো বলে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সাদিয়া। সত্যি আমি দুঃখের সাথে এবং বিনয়ের সাথে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন তারেক ভাই বীর বিক্রম। হচ্ছে বুঝতে হবে কিছু নিয়মের মধ্যে। আমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়ের কাজ, আবার মানে মুসলমানি অনুষ্ঠানে মুসলমানের কাজ, অশুভ জন্মদিন, এরকম একটি ব্যাপার থাকে। আজকে সংবাদ গুডস এই নর্মসের মধ্যে বাইরে আমরা যাই নাই। তবে দুজন যে বক্তব্য দিয়েছেন আমাদের বক্তব্যকে, লিখিত বক্তব্যকে আরো সম্মতি করেছেন, আরো সমৃদ্ধ করেছেন। আমি এর জন্য তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আসলে আমার বক্তব্যটি পাঠ করার পরেই এই মোবাইল মাইকটি যাবে আপনাদের কাছে। আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করে আমাকে জর্জরিত করবেন বা প্রশ্নের সঠিক জবাব বুঝে নেবেন। এই দায়িত্ব, এই অধিকার আপনাদের। আমি যে কোনো কথা বলবো, হয়তো সে কথাটি অশুদ্ধ হতে পারে, তথ্যহীন হতে পারে। আপনারা তথ্য নির্ভর করে তুলবেন, আমাদেরকে আরো সমৃদ্ধ করবেন। এটা হচ্ছে সংবাদ সম্মেলনের নিয়ম। কারণ আমি এবং আমরা, তারেক ভাই আমার অনেক সিনিয়র এবং আমরা যারা অনেকেই নানান রকম অভিজ্ঞতা। ব্যারিস্টার সাদিয়া আহমদ, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমার স্ত্রী তিনিও সুপ্রিম কোর্টের আইনজীবী, তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু এই সংবাদ সম্মেলন, সাংবাদিকদের নিয়ে কথা বলা, একটি সাংগঠনিক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আমি, এটা 30 বছর বয়স। সেদিক থেকে আমার অভিজ্ঞতা, সংবাদ সম্মেলনের অভিজ্ঞতার থেকে আজকে একটু ব্যত্যয় ঘটেছে। তারপর আমি মোবাইল মাইকটি দেবো। যদি আপনারা কেউ কথা বলতে চান, প্রশ্ন করতে চান, আপনারা করবেন। একটু নিজের পরিচয় দিয়ে আপনার সবাই যে সিগনেচার করেন, আমার সিগনেচার শিট আছে, ওখানে নিজের জিমেইল লিখে